সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা নিয়মিত সংবাদ আপনাদের সামনে ব্রিফিং করে থাকি। যেহেতু গত 22 তারিখ থেকে নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আরম্ভ হয়েছে, এরপর থেকে আমরা চেষ্টা করছি প্রতিদিন একবার বিভিন্ন বিষয়গুলো যেগুলো দেশের বিভিন্ন জায়গাতে সংঘটিত হচ্ছে, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, হামলা মামলা হচ্ছে, এর পাশাপাশি আমাদের নেতৃবৃন্দের সফর নিয়েও আপনাদেরকে আমরা অবহিত করেছি। এর ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে আমরা দাওয়াত দিয়েছি এখানে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান 2 দিনের সফরে তিনি ফেনী, তারপরে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা হয়ে আজকে তিনি ঢাকায় আসবেন। কুমিল্লাতে এবং ঢাকা কুমিল্লা মহাসড়কের পাশে কয়েকটি নির্বাচনী জনসভা অংশগ্রহণ করবেন এবং পরবর্তীতে ঢাকাতে এসে ঢাকা জেলার কেরানীগঞ্জে সেখানে একটি বড় নির্বাচনী জনসভা অংশগ্রহণ করবেন এবং সন্ধ্যার পরে তিনি ঢাকা 10 আসনে অর্থাৎ ধানমন্ডি আসনে আমাদের অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, যেখানে আমাদের 11 দলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে, তার জনসভায় সর্বশেষ তিনি অংশগ্রহণ করবেন, বক্তব্য রাখবেন। এছাড়াও আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গাতে সফর করছেন। আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, তিনি কুমিল্লার বিবাড়িয়া, চাঁদপুর সহ বিভিন্ন জায়গাতে তিনি সফর করছেন। মিডিয়ার মাধ্যমে আমরা দেশবাসীকে সেগুলো অবহিত করেছি। গিয়ে আগামী 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ ভোরে যেহেতু নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হবে, 9 তারিখ পর্যন্ত আমাদের ধারাবাহিকভাবে নির্বাচনী জনসভা, পথসভা এগুলো আছে। আমরা সময় সময় আপনাদেরকে সেগুলো অবহিত করছি, আপনাদেরকে এগুলো আমরা আবারও জানাবো। মাঝে মাঝে কিছু কিছু কর্মসূচি পরিবর্তন হচ্ছে, তো আমরা তাৎক্ষণিকভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এক্ষেত্রে কিছুটা ব্যত্যয় হয়, মাঝে মাঝে সাংবাদিক ভাইরা আমাদেরকে প্রশ্ন করেন। তো আমরা চেষ্টা করি যে সমস্ত জনসভাগুলো কোনো কারণে পরিবর্তন হয়, বিশেষ কোনো কারণে, তাৎক্ষণিকভাবে আপনাদেরকে জানানোর জন্য। তো আজকে আমরা আপনাদের সামনে দেশের বিভিন্ন জায়গাতে সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন হামলা এবং বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘন সহ বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীদের উপর যে সমস্ত হামলাগুলো ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটেছে, আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। সাম্প্রতিক সময় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বা তাদের বিরুদ্ধে যে সমস্ত সহিংসতা, নারী হেনস্থা এবং আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে, আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। হত্যাকাণ্ড, আপনারা জানেন যে এই নির্বাচন আরম্ভ হওয়ার পরে অর্থাৎ 11 ডিসেম্বর 2025-এ নির্বাচনী শিডিউল ঘোষণার পরেই প্রথম হত্যাকাণ্ড হয়েছিল শরীফ ওসমান হাদি, যাকে ঢাকা রাজপথে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি ঢাকা 8 আসনের প্রার্থী ছিলেন। এরপরে গত 29শে জানুয়ারি, আজকে থেকে 2 দিন আগে, আমাদের আরেকজন ভাই, আপনারা জানেন যে শ্রীবর্দী থানা জামাত ইসলামীর উপজেলার সেক্রেটারি, তাকে বিএনপির নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা করেছে এবং তিনি খুব নির্মমভাবে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন, শাহাদাত বরণ করেন তিনি। এর সাথে আমাদের আর অনেকেই আহত হয়েছেন, যারা এখন হাসপাতালে আছেন। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা মামলা করেছি, প্রশাসনকে জানিয়েছি এবং আমরা আপনাদের সামনে এখানে প্রেস ব্রিফিং করেছিলাম, তখন তাৎক্ষণিকভাবে বলেছিলাম। আমরা এই বিষয় নিয়ে পরবর্তীতে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছি। সরকারের পক্ষ থেকেও নির্বাচন কমিশনকেও বলা হয়েছে। আমরা আশা করব যে এই ধরনের ঘটনা ঘটবে এবং বিশেষ করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে এখনও কাউকে গ্রেফতার করা হয় নাই। এই সমস্ত চিহ্নিত আসামিদেরকে, যারা খুন করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতারের আমাদের দাবি এবং যারা আহত আছেন তাদের সুচিকিৎসা সহ এগুলো আমরা দাবি করেছি। এছাড়াও গাইবান্ধার পলাশবাড়িতে শিবির কর্মীদের উপর ছাত্রদলের আমরা হামলার অভিযোগ পেয়েছি, যেখানে কমপক্ষে 5 জন আমাদের নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়াও দাঁড়িপাল্লার পক্ষে যারা কাজ করছেন বা কথা বলার কারণে সাধারণ মানুষদেরকেও বিভিন্ন জায়গাতে হয়রানি করা হচ্ছে। এগুলোর ক্ষেত্রে বিশেষ করে দেখা যাচ্ছে যে কক্সবাজারে এই ধরনের একজন সাধারণ ভোটারকে, যিনি দাঁড়িপাল্লার পক্ষে কাজ করছেন, তাকে সন্ত্রাসীরা হামলা করেছে, আহত করেছে। গিয়ে
আজকে ভোলা 2 নম্বর আসনে দৌলত খান এবং বোরহানুদ্দিনে জামাত ইসলামীর প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম, তিনি আমাদের খুবই প্রবীণ একজন দায়িত্বশীল, দীর্ঘদিন তিনি জেলা আমিরও ছিলেন। তার কর্মী এবং সমর্থকদের প্রচারণার সময় বিএনপির মনোনীত প্রার্থী সেখানে হাফিজ ইব্রাহিমের নেতাকর্মীরা তাকে হামলা করে এবং সেখানে জামাতের 6 জন নেতাকর্মী আহত হন। সম্প্রতি সবচেয়ে উদ্বেগের যে বিষয় সেটি হচ্ছে আমাদের নারী কর্মীদের উপর, যারা নির্বাচনী কার্যক্রমে হাবুটের পক্ষে, গণভোটের পক্ষে কাজ করছেন, আমাদের প্রার্থীদের পক্ষে কাজ করছেন, সেই সমস্ত জায়গাগুলোতে আমাদের নারী কর্মীদের উপর একাধিক ঘটনা ঘটেছে, যেটা আপনাদেরকে বিভিন্ন সময় জানিয়েছি। এর মধ্যে যশোরের শার্শা এবং জিগরগাছায় আমাদের মহিলা কর্মীদের কাজ করার সময়, নির্বাচনী কার্যক্রম পরিচালনার সময় হামলা করা হয়েছে। নোয়াখালীতে এই ধরনের হয়েছে যে নারীদেরকে যখন কাজ করছিলেন গোটা আমাদের নারী কর্মীরা, যে কিসের রাজনীতি করেন, ঘরে থাকবেন, বের হয়ে আসছেন কেন, আপনারা ঘরে চলে যান, এই সমস্ত কাজ করতে পারবেন না, এই ধরনের বারবার হুমকি দেওয়া হয়েছে। কাজ করার ক্ষেত্রে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, মারাত্মকভাবে তাদেরকে মানসিকভাবে মানে বিপর্যস্তকর একটি অবস্থায় ফেলে দেওয়া হয়েছে। কুষ্টিয়াতে যুবদলের নেতারা জামাতে নারী কর্মীদের লিফলেট ছিনিয়ে নিয়েছে এবং মুফতি আমির হামজার মা, আপনারা জানেন সেখানে তিনি আমাদের নমিনি মুফতি আমির হামজা, তার মা এবং নারী কর্মীদেরকে লাঞ্ছিত করা হয়েছে। সীতাকুণ্ডতে এবং নওগাঁতে এই 2 জায়গাতেই নির্বাচনী প্রচারণা বিএনপি নেতাদের পক্ষ থেকে অব্যাহত বাধা এবং বিভিন্ন ধরনের আমাদের কর্মী যারা কাজ করছেন, নারী কর্মী, তাদেরকে হেনস্থা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অনেকগুলো অভিযোগ আমাদের কাছে আসছে। এর মধ্যে হচ্ছে অর্থ বিতরণ। চট্টগ্রাম 14 আসনে বিএনপি প্রার্থীর 5 লাখ টাকা বিতরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া ঢাকা ইমাম এবং খতিবদের মধ্যেও তাদের পক্ষ থেকে অর্থ বিতরণের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সেটা দেখেছি। সহিংসতা এবং ভাঙচুরের অনেকগুলো ঘটনা ঘটেছে। এর মধ্যে ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের গোপানো, সীতাকুণ্ডে ব্যানার পোড়ানো এবং জামাত কর্মী শিশির মনিরের গাড়ির হামলা হয়েছে। অ্যাডভোকেট শিশির মনির সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সুনামগঞ্জে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এছাড়াও বিএনপি নেতাদের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে ভোটের দিন দেখে নেওয়া হবে এই মর্মে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেওয়া হচ্ছে। অস্ত্রসহ গ্রেফতার এবং যৌথ অভিযান নিয়ে আমাদের কিছু কথা আছে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ বিএনপির এক নেতাকে গ্রেফতার করা হয়েছে, আপনারা জানেন। গত শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বালাসীঘাট এলাকায় রসুলপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম হচ্ছে মিলন মিয়া। তিনি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি। এছাড়া তিনি কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামের বাসিন্দা মৃত মেসের উদ্দিন সরকারের ছেলে। নারায়ণগঞ্জে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি বর্ষণের ঘটনায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গুলি বর্ষণকারীর পরিচয় জানা যায়নি। নিউজ 24 এই ভিডিওটা প্রকাশ করেছে। নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য চিহ্নিত সন্ত্রাসীর এই সমস্ত কাজগুলো করছে। ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র এবং গুলিসহ যুবদল নেতাকে গ্রেফতার। এই বৈশাখী টিভি সহ বিভিন্ন চ্যানেলে এই সমস্ত খবরগুলো আসছে। মাগুরার শালিখায় বিএনপি এবং যুবদলের 2 নেতাকে আটক করা হয়েছে। গত শুক্রবারে ভোরে উপজেলার আগপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। যৌথ বাহিনী আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি এবং দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করেছে। অপতথ্য এবং গুজব ছড়ানোর অনেকগুলো অভিযোগ আমাদের কাছে আসছে। বিএনপির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এর মধ্যে শেরপুরে যুবদল নেতা সাইফুল হত্যার গুজব, আপনারা জানেন। তারপরে কিশোরগঞ্জে জামাতের হাতে বিএনপি নেতা খুন, এই ধরনের একটা মিথ্যা গুজব ছড়ানো হয়েছিল। আসলে পারিবারিক বিরোধে টাকা জমির সম্পত্তি নিয়ে ঘটনা ঘটেছিল, কিন্তু বলা হয়েছিল যে জামাত বিএনপির একজনকে মেরে ফেলেছে। পরে তাদের পরিবারের পক্ষ থেকে এই বিষয়টি ক্লিয়ার করে আমরা বিভিন্ন মিডিয়াতে এই মিথ্যা গুজব ছড়ানোর বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। সংশ্লিষ্ট মিডিয়া পরবর্তীতে সংশোধন করেছেন, কিন্তু কিছু কিছু মিডিয়া এই গুজবকেই তারা প্রচার করেছে নিয়ে। তারপরে শহীদ শিহাবের মাকে অশালীন প্রভাকাণ্ডা করা হচ্ছে বিভিন্ন জায়গাতে, আমাদের শহীদের মাকে। এই ব্যাপারে আমাদের কাছে যে তথ্য আছে সেটা আমরা পরে আপনাদেরকে আগে বলেছিলাম যে শেরপুরের ঝিনাইগাতিতে যে ঘটনাটা ঘটেছে। পলাশবাড়িতে লায়ন সরকার নামে দাঁড়িপাড়া সমর্থক আমলাগাছিতে নির্বাচনী প্রচার করছিলেন। হামলায় আহত হন শিবিরের প্রায় 4-5 জন নেতাকর্মী যারা নির্বাচনী কাজে ছিলেন। রক্তাক্ত অবস্থায় ফেসবুকে তারা লাইভ দেন। ছাত্রদলের লিটন চঞ্চল মাস্টার, লিটনের ছোট ভাই শিয়ামি হামলার সাথে জড়িত। আমরা পরবর্তীতে জেনেছি হামলাকারীদের পরিচয়।
চুয়াডাঙ্গা দাঁড়িপাল্লার পক্ষে কথা বলে আবু তালেব নামে এক ভিক্ষুককে মেরে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সদর থানায় তারা অভিযোগ করেছেন। এছাড়া জামাতের শান্তিপূর্ণ গণসংযোগ চলাকালে কক্সবাজারে